আচ্ছা দেখো, এটা পরে আমাদের আছে সার্বিক সেট নিয়ে আলোচনা। সবাইকে আমি মিউট করে দিচ্ছি। দেখো সার্বিক সেট, দেখো সার্বিক সেট বলতে আমরা কি বুঝি, যে আমরা যতগুলি সেট আলোচনা করব, যেমন দেখো এখানে তিনটা সেট আলোচনা করছি, এ বি সি। এই তিনটা সেটের সব উপাদানগুলি যদি একটা কোনো সেটের ভিতরে থাকে, সেই সেটটাকে বলা হবে ওই সেটগুলোর সার্বিক সেট। যেমন দেখো এ সেটের সব উপাদান বি এর মধ্যে আছে, সরি বি এর সব উপাদান এর মধ্যে আছে, আবার সি এর সব উপাদান এর মধ্যে আছে। তাহলে এ সেটটাকে আমরা বলতে পারবো সার্বিক সেট। যদি আমরা এখানে উদাহরণটা ওয়ার্ডে একটু দেখি, দেখো এটা ওয়ার্ডে তো কনভার্ট করা আছে। যদি এটার আগে মনে করো আমি আরেকটা সেট কল্পনা করলাম, এই জায়গাটায় আমি আরেকটা সেট লিখি ইউ দিয়ে আরেকটা সেট লিখলাম, যার ভিতরে দেখো এখানে একটা সেট লিখলাম ইউ, মানে ইউনিভার্সাল সেট। ইউ দ্বারা বোঝায় ইউনিভার্সাল সেটের ইংলিশ। এই এটার ভিতরে এখানে সব উপাদানগুলি দেখো সেট করে দিলাম, 1 2 3 4 5 6 7। এই সব উপাদানগুলি সেট করে দেওয়ার পরে এটার ভিতরে মনে করো আরো দুইটা উপাদান বেশি দিয়ে দিলাম, 8 9। একটু তাকে দেখো যে এ সেটের সব উপাদান ইউ এর ভিতরে আছে, বি সেটের সব উপাদান ইউ এর ভিতরে আছে, সি সেটেরও সব উপাদান ইউ এর ভিতরে আছে। এর মানে কি, এই তাইলে এই ইউ সেটটাকে বলা হবে সার্বিক সেট। ঠিক আছে? তাইলে এখানে হলে আমি লিখতে পারি, এখানে যদি উদাহরণটা চেঞ্জ করে দিই, এ বি এবং সি সেটের সাপেক্ষে সার্বিক সেট, এখানে ইউ, ইউ কে বলা হবে, ইউ ক্যাপিটাল লেটারের ইউ দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করা হয়। ঠিক আছে? দেখো সংজ্ঞাটা এইভাবে করে আছে, যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট, মানে এখানে তিনটা সেটই আলোচনা করছি, এ বি সি। এই সকল সেট যদি এই একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, এই ইউ কে বলা হবে নির্দিষ্ট সেট। ইউ কে বলা হবে এখানে নির্দিষ্ট সেট। নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে এই নির্দিষ্ট সেটটাকে বলা হবে ওই সেটের কি সার্বিক সেট। এই সংজ্ঞাটা এইভাবে করে আসছে, যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের কি বলা হবে, সার্বিক সেট। সার্বিক সেটের সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা বলো দেখি। সার্বিক সেটের সংজ্ঞাটা ক্লিয়ার সবাই? মানে আমি যতগুলি সেট নিয়ে আলোচনা করব, সবগুলি সেটের, যেমন তিনটা সেট নিয়ে এখানে আলোচনা করছি, দেখো এ বি সি, এই তিনটা সেটের সকল উপাদানই কিন্তু ইউ এর ভিতরে আছে। এখন তিনটা সেটের সকল উপাদান যদি ইউ এর ভিতরে থাকে, মানে কোন সেটের সকল উপাদান যদি একটা সেটের ভিতরে থাকে, তাইলে সেটাকে বলা হবে সার্বিক সেট। আবার দেখো বি আর সি সেটের সব উপাদান এর মধ্যে আছে, তাহলে বি এবং সি সেটের সাপেক্ষে এ সেট হয়েছে সার্বিক সেট। আবার এ বি সি তিনটা সেটেরই সব উপাদান ইউ এর ভিতরে আছে, এই জন্য এ বি সি সেটের সাপেক্ষে হচ্ছে ইউ সার্বিক সেট। ঠিক আছে? সার্বিক সেটের সংজ্ঞাটা তোমাদের আসে না, জাস্ট মনে রাখার জন্য এটা। তারপরে দেখো সার্বিক সেটের পরে পূরক সেট। পূরক সেটটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা পূরক সেট থেকে তোমাদের পূরক সেটের সংজ্ঞা টঙ্গা কিছু জানার দরকার নাই। যদি দেখো এ সেটের পূরক সেটকে এ অফ সি, এই সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট। পূরক সেটের পূরকের সংজ্ঞা এই ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট। এই জন্য এর উপরে সি অথবা এ প্রাইম, এটা দ্বারা প্রকাশ করা, এ প্রাইম হইতে পারে অথবা এ অফ সি, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়। আর এ অফ সি বা এ প্রাইম সমান সমান হচ্ছে ইউ বাদ এ, মানে ইউ বলতে বোঝাচ্ছে এই যে সার্বিক সেট। এই সার্বিক সেট থেকে যদি, ইন্টারনেট একটু সমস্যা হইতেছে, কথা কি বোঝা যাচ্ছে এখন? ইন্টারনেট আবার তার কথা বোঝা যাচ্ছে না। এখন কি বোঝা যায়? এখন মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন কি ক্লিয়ার হয়েছে কথা? মানে মাঝখানে একটু দেখাইলো যে ইন্টারনেট আনসাস্টেবল, এই যে এই জন্য আমি আবার বললাম। দেখো তাহলে আমরা কিসে যাই, নেক্সট আমাদের যেটা আছে যে পূরক সেট। দেখো পূরক সেটটাই তোমাদের সুন্দর করে শিখতে হবে, সেটের ভিতরে পূরক সেটটাই গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে পূরক সেট বের করার জন্য
এ প্রাইম বা এ অফ সি যদি বলে এ সেটের পূরক সেট, তাহলে এ এই ঘাড়ের উপরে পাওয়ারের মতো করে সি, এ অফ সি অথবা এ প্রাইম, এই যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয় ইউ বাদ এ, মানে ইউ থেকে এ উপাদানগুলি বাদ যাবে। দেখো ইউ বলতে বোঝায় সার্বিক সেট, তাহলে ইউ মানে আমরা লিখলাম 1 2 3 4, আর এ বলতে লিখলাম আমরা 2 3। তাহলে যদি আমরা কখনো এ প্রাইম বের করি, তাহলে ইউ সার্বিক সেট থেকে আমাদের এই যে এ অংশটা এটা বাদ দিতে হবে। তাহলে ইউ যেহেতু সার্বিক সেট, তাহলে 1 2 3 4 এটা দেয়া আছে, এটা দেয়াই থাকবে কোশ্চেনে। আর এর উপাদান দেয়া আছে 2 3, তাহলে এই বিয়োগ, বিয়োগ বলতে বাদ, এই বাদটা দ্বারা বোঝায় এইটা থেকে এই 2 3 বাদ দিতে হবে। তাহলে দেখো এই 1 2 3 4 থেকে যদি আমরা এই 2 3 বাদ দেই, তাহলে কি থাকে, এখানে শুধু 1 থাকে আর এখানে থাকে শুধু 4। তাহলে এটাকে সেটের অন্তরও বলে। দেখো এই যে এখানে নিচে লেখা আছে সেটের অন্তর। তাহলে এ এর প্রেক্ষিতে বি সেটের পূরক সেটকে এইভাবে লেখা হয় এ বাদ বি। ঠিক আছে, এ প্রেক্ষিতে বি সেটের পূরক সেটকে লেখা হয় এ বাদ বি। এই চিহ্নটাকে যেমন আমরা ভাগ চিহ্ন ইউজ করি কিভাবে, এরকম 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 ভাবে দাগ দিয়ে। যেমন আমি যদি দেখাই যে এখানে, যেমন আমরা যদি ভাগ চিহ্নটা লিখি, তখন দেখো আমরা এ, এটা দ্বারা বোঝায় ভাগ, এটা দ্বারা বোঝায় ভাগ বি, এ বাই বি, এটা এরকম বলি আমরা। আর এই চিহ্নটা যদি ডান দিকে কাট না করে এই উল্টা দিকে হয়ে যায়, দেখো এই দিকে হয়ে যায়, তখন এটা পড়া হয় সেটের স্যার হিসেবে কথা বাদ বোঝা যায় বা অন্তর। ঠিক আছে, না, কথা বোঝা যায় না। এটা বাদ বা অন্তর এটা বোঝায়। কথা কি ক্লিয়ার এখন? কথা বোঝা যায় না স্যার। না স্যার, অনেক ভাঙা ভাঙা আসতেছে। আমার এখানে তো নেটওয়ার্ক আপাতত মোটামুটি সমস্যা নাই। আচ্ছা দেখো, কোথাও সমস্যা হলে পরে আবার ভিডিও করে দিয়ে দেবনি। দেখো, দেখো তাইলে স্যার কথা বোঝা যায় না। কথা বোঝা যাচ্ছে না। উম, ইয়েস স্যার, কথা স্যার বোঝা আমি যায় না। তো ক্লিয়ার শুনতে পাইতেছি। ওইখান থেকে ক্লিয়ার শোনা যায়, মানে সবার ইয়েস স্যার আমি তো ইয়েস ক্লিয়ার স্যার, শুনতে শোনা যায়। পাচ্ছি। সবার এখন ওই শোনা জায়গা থেকে যাইতেছে। হয়তো নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় প্রবলেম হইতেছে। আমার এখানেও প্রবলেম থাকতে ইয়েস পারে, তোমাদের ওইখানেও প্রবলেম স্যার শোনা এখন যাচ্ছে শোনা ভালোই। যাইতেছে। আচ্ছা আচ্ছা, তারপর আমি, আমার এখানে নেটওয়ার্ক একটু আগে প্রবলেম হয়েছিল, এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। দেখো তাইলে আমরা শিখলাম কি পূরক সেট। পূরক সেট বলতে যদি এ সেটের পূরক সেট বলে, দেখো এ অফ সি অথবা এ প্রাইম, এই চিহ্নটাকে বলা হয় প্রাইম। এই গাড়ের উপর যখন এটা দেওয়া হবে প্রাইম, তাহলে এ প্রাইম মান বের করার জন্য কি করতে হবে, ইউ থেকে সবসময় বাদ দিতে হবে এ, ইউ থেকে এ বাদ দিতে হবে। তাহলে এখানে ইউ মানে হচ্ছে সার্বিক সেট। দেখো এই যে যা দেয়া থাকবে, এই দুইটা দেয়া থাকবে পরীক্ষায়, বলবে এ প্রাইম নির্ণয় করো, তাহলে এ প্রাইম মানে ইউ বাদ এ। তাহলে ইউ মানে হচ্ছে যে সার্বিক সেটটা দেয়া আছে ওইটা লিখলাম, বাদ দিয়ে এ মানে হচ্ছে এই যে 2 3 এটা লিখলাম। তাহলে বাদের নিয়মটা হচ্ছে এই উপাদানগুলোর ভিতরে যদি এই 2 3 থাকে, তাহলে বাদ দিয়ে এই উপাদানগুলি লিখতে হবে। তাহলে দেখো এখানে 1 এবং 4 আছে, এর মানে এখানে 1 এবং 4 উত্তর। তারপর দেখো নিচের এইভাবে করে আসলে আবার অনেকে ভুল করে, যে ওই স্টাইলে যখন থাকে, দেখো ওই স্টাইলটা হচ্ছে কি, যে পি সমান সমান এত, কিউ সমান সমান এত হয়েছে, দেখো পি এবং কিউ বাদ দিতে হবে। দেখো পি এবং কিউ মনে করো দুইটা দল, পি হচ্ছে মনে করো একটা, মনে করো আওয়ামী লীগ দল হিসেবে ধরো, আর কিউ ধরো বিএনপি দল হিসেবে। তাহলে এই দুইটা দলের মধ্যে পির উপাদানগুলি লিখলাম, কিউ এর উপাদানগুলি লিখলাম। দেখো এখন তুমি হঠাৎ করে দেখলা এই যে আওয়ামী লীগের ভিতরে 2 এবং 3 যারা আছে, তারা কিন্তু এই বিএনপি হয়েও কাজ করতেছে, মানে দুইটা দলের মধ্যে আছে। এই জন্য তুমি কি করলা, বাদ দিয়ে দিলা। বাদ দিতে গিয়ে তুমি কি লিখলা, 1 এবং 4। দেখো এইখানে একটা অতিরিক্ত উপাদান আছে 5, এই 5 কিন্তু এই দলের মধ্যে কোথাও নাই, মানে এ হচ্ছে খাঁটি বিএনপি করে। মানে এ মনে করো দল হিসেবে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, মনে করো এই 5 হচ্ছে শুধু বিএনপির সাপোর্টার, আর এই 2 3 হচ্ছে বিএনপিও সাপোর্ট করে, আওয়ামী লীগও সাপোর্ট করে, মানে আমি ক্লিয়ার সাপোর্ট। দুইটাই সাপোর্ট করে। তাহলে দুইটা সাপোর্ট যখন করে তখন, মানে তো দ্বিপাক্ষিক। হ্যাঁ, তখন এই দলের মনে করো আওয়ামী লীগের অনেক ইনফরমেশন সে বিএনপিতে গিয়েও বলার সম্ভাবনা থাকে। এই জন্য হয়তো বিএনপি থেকে, এই জন্য কি করছে এই আওয়ামী লীগ দল থেকে তার এই 2 আর 3 রে বাদ দিয়ে কাদের নিয়ে দল গঠন করছে, 1 এবং 4, 1 এবং 4। তাহলে এই বাদের সিস্টেমটা হচ্ছে এরকম, যদি এই এই ডান পাশে দেখো যাকে বাদ দেব এই উপাদানগুলির
মধ্যে যারা যারা এইটার ভিতরে থাকবে, এই যে এই 1 2 3 4 এটার ভিতরে থাকবে, শুধু তারাই বাদ দিয়ে এই সেটটা লিখবো বাকিটা। কারণ এখানে কিন্তু অতিরিক্ত অনেক উপাদান থাকতে পারে। যেমন এখানে 5 উপাদানটা দেয়া আছে, এই 5 উপাদানটা কিন্তু এই জায়গাতে দেয়া নাই, ঠিক আছে? কিন্তু এটা এইখানে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এইটাই হচ্ছে এটা যে এই পূরক সেট হচ্ছে যে একটা সেট থেকে তার আরেকটা সেটও বাদ দিতে পারি, অথবা সার্বিক সেট থেকে। যেমন দেখো ইউ থেকে যখন বাদ দিয়েছি আমরা, ইউ এর ভিতরে কে কে ছিল? 2 এবং 3, শুধু 2 এবং 3 কে আমরা বাদ দিয়ে এই সেটটা গঠন করেছি। ওকে, এইভাবে করে আমরা এই সেটগুলি বের করতে পারি। দেখো, তাইলে আমাদের গেল পূরক সেটের সংজ্ঞাটা গেল। পূরক সেট, পূরক সেটটা কি সবাই ক্লিয়ার হইছো? আমি পরে আরো অনেক উদাহরণ দেব। যে আমরা পূরক সেট মানে বাদ দেওয়া, এই প্রাইম চিহ্ন দেয়া থাকবে অথবা আমাদের দেয়া থাকবে যে এইখানে এ পি বাদ কিউ। আমরা যখন এই যে বোর্ডের এমসিকিউ গুলি করবো তখন দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর সংযোগ, এই যে ইউ এর মতো না, ইউ দেখো এই বড় হাতের ইউর মতো যেটা দেখতে সেটা হচ্ছে সার্বিক সেট। আর এটাকে অর্ধেক করে যদি লেখো অর্ধচন্দ্র মতো, তাহলে এটাকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন। ঠিক আছে, ইউনিয়ন। যে যেমন ইউনিয়ন চিহ্ন যখন হয় তখন সবাই অংশগ্রহণ করে। তাহলে দুই বা ততোধিক সেটের দেখো সকল উপাদান নিয়ে, এর মানে এখানে সব উপাদানগুলি থাকবে। দুই বা ততোধিক সেটের তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে, মানে ইউনিয়ন। ইউ এর মতো দেখতে যেটা সেটা। যেমন দেখো এ আর বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন, মাঝখানের এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। এ ইউনিয়ন অফ বি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ইউনিয়নকে বলা হয় অথবা। যেমন দেখো আমরা যখন ছোট সময় অ লিখি আমরা এইভাবে করে লিখি, দেখো প্রথমে এরকম লিখি, তারপরে আমরা এরকম দিয়ে লিখি। এর মানে এই ইউ এর মতো যেটা লিখতে সেটাই হচ্ছে অথবা। এইভাবে করে মনে রাখতে পারো। স্যার ওয়াই ইউনিয়ন বি এরকম হইতে পারে? হ্যাঁ, ওয়াই ইউনিয়ন, ওয়াই ইউনিয়ন বি বি হ্যাঁ হ্যাঁ হইতে পারে, যে ক্যাপিটাল লেটারের ওয়াই ইউনিয়ন অফ বি। ঠিক আছে, এট- এই যে দাগাদাগি শুরু। দেখো দাগাদাগি এলারে আমি ব্লক করে দেবো, দাঁড়াও। এইখানে মনে হয় দাগাদাগি করতেছো, দাঁড়াও বের করতেছি অ্যানোটেশন দিয়ে। আচ্ছা দেখো, যে আমরা তাহলে ইউনিয়ন মানে সংযোগ। যেমন দেখো এটা খুবই সহজ, যেমন এ, অনেকে আবার এই ইউনিয়নকে লসাগু বলে যে সবাই থাকে। তো লসাগু এরকম বলার দরকার নাই, যে সবাই থাকবে। যেমন দেখো এ বি, এ বি ভিতরে এ আর বি যেমন সবাই আছে, তাহলে এর উপাদানগুলি সব লিখলাম, বি এর উপাদানগুলি সব লিখলাম। তারপরে আমরা ইউনিয়ন মানে সবাইকে নেবো, তাহলে এখানে 3 4 5 আর এখানে দেখো 4 দুইটার মধ্যে আছে, এই জন্য দুইটার মধ্যে থাকলে আমরা একবার নেবো। তাহলে 3 4 5 আর থাকে কি 6 8। মানে এমন ভাবে একটা সেট গঠন করব যাতে এখানে সব উপাদান থাকবে, কিন্তু কোনো উপাদান দুইবার থাকার দরকার নাই। মানে একবার একবার করে থাকবে। কেউ আনমিউট করো না, আমি তো মিউট করে দিই তারপর আনমিউট হয়ে যাও। তোমরা স্ক্রিনের নিচে টাচ করবে না, তোমরা স্ক্রিনের মাঝ বরাবর টাচ করবে যদি কোনো কিছু দেখতে অসুবিধা হয়। ঠিক আছে, স্ক্রিন যদি চলে যায় তাহলে মাঝ বরাবর টাচ করবে। যেমন দেখো এটাকে যদি এই যে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, একটু দেখো ভেন চিত্রে এই যে সি, দেখো একটু সেটগুলি আমরা সেটটা দেখি। সি সেটের ভিতরে কারা কারা আছে? 3 4 5 তিনটে উপাদান। আবার ডি সেটের ভিতর কারা কারা আছে? 4 6 8। ঠিক আছে, দেখো তাহলে সি এর ভিতরে আছে 3 4 5 আর ডি এর ভিতরে আছে 4 6 8। এখন যদি সি ইউনিয়ন অফ ডি লিখি, আমরা ইউনিয়ন বলতে কি সবাই থাকবে। তাহলে এই দেখো সি এর উপাদানগুলি লিখলাম, এই ইউনিয়নের ইউনিয়ন চিহ্ন দিলাম। ঠিক আছে, এই ইউনিয়নের ইউনিয়ন। আর এই ডি এর উপাদান, এই যে ডি এর উপাদান যারা আছে তাদের এখানে লিখলাম। আর এই সি এর উপাদানগুলি লিখলাম শুরুতে। এই লেখার পরে দেখো এই দুইটার ভিতরে ইউনিয়ন যখন আমরা করব তখন সবাইকে নেব, যে 3 4 5 এনে 6 8। এটা, ও এটাতে উপরে যেটা দেখেছি এটাই আছে দেখো। তারপর দেখো এটা ভেন চিত্রে কিভাবে লেখা দেখো, এবং সি এবং ডি এর ভিতরে দেখো একটা যেহেতু কমন আছে, দেখো একটু তাকাও এই সি এবং ডি দুইটার ভিতরে, মানে এই সি এবং ডি এখানে যেটা দেয়া আছে এই দুইটার ভিতরে দেখো কমন কারা কারা আছে। দুইটার ভিতর 3 4 5
4 6 8, এর মানে 4 দুইটার মধ্যে কমন আছে দেওয়া। এই জন্য আমরা এই যে দুইটা বৃত্ত এমন ভাবে আঁকছি, দেখো এই একটা বৃত্ত, তার ভিতরে আর একটা বৃত্ত আঁকছি আমি। দুইটা বৃত্ত এঁকে এই জায়গাটা হচ্ছে কিন্তু কমন জায়গা, এই যে মাঝখানের জায়গাটুকু, এই জায়গায় আমি লিখবো 4, এই জায়গাটা আমি লিখবো কি 4, শুধু 4 থাকবে ওই কমন জায়গাটা। এই দেখো এই জায়গাটায় থাকবে শুধু 4, আর এইটা হচ্ছে সি সেট আর এটা হচ্ছে ডি সেট। এখন দেখো 4 আর 4 ছাড়া সি সেটের ভিতরে আর কে কে আছে, 3 এবং 5, তাহলে 3 5 এই বাইরে বসবে, যে 3 লিখলাম, কমা চিহ্ন ইউজ করার দরকার নেই, উপরে নিচে লিখবে এরকম 3 5। আর দেখো এই 4 ছাড়া ডি এর ভিতরে কারা কারা আছে, 6 8, এই জন্য আমি এখানে লিখতে পারি 6, এখানে লিখতে পারি 8। এর মানে আমাদের, আর যেহেতু ইউনিয়ন হইলে সবাই হবে, এই জন্য দেখো কালো করে দিতে হবে সবাইকে। এই সি এর এই যে দেখো এখানে প্রত্যেকটা এরিয়া, এই এরিয়া, মাঝখানের এরিয়া এবং এই সাইডের এরিয়া, তিনটা এরিয়াকেই এখানে কালো করে দিয়েছে। এর মানে এখানে সি ইউনিয়ন অর ডি বলতে আমরা সবগুলোকেই নেব, এখানে এই উপাদানও নেব, এই উপাদানও নেব, এই উপাদানও নেব, সবগুলো উপাদান নিয়ে আমাদের সেট গঠন হবে। আর এই যে দুইটার মাঝখানে যেটা কমন, স্যার যদি 2টা বা 3টা কমন থাকে? তাহলে মনে করো তিনটা কমন আছে, তাহলে এখানে তিনটা লিখবো, উপরে 4, মনে করো 8 কমন, এই 9 কমন আছে, তাহলে 9, তারপরে এখানে এই, তাহলে যারা কমন থাকবে তাদেরকে মাঝখানে করে উপরে নিচে বসাবো। মনে করো আরেকটা আছে 1 কমন, তাহলে এখানে লিখলা 1, এখানে 4, আরেকটাও আছে মনে করো এখানে 9, তাহলে আমি এখানে লিখলাম 9, তাহলে 1 4 9 দুইটার ভিতরে থাকবে, তাহলে এখানেও থাকবে 1 4 9, এখানেও থাকতে হবে 1 4 9, ঠিক আছে? একাধিক উপাদান থাকতে পারে। আর যদি না থাকে তাহলে কি হবে সেটা একটু পরে আসতেছি। দেখো এই যে দুইটা দেখো দুইটার মধ্যে যাদের মিল আছে এদেরকে বলা হয় ছেদোছেদ, মানে ইন্টারসেকশন, মানে দুইটার মধ্যে যে ছেদ করেছে। এই জন্য দেখো এটা হচ্ছে সকল উপাদান নিয়ে, আর এটা হচ্ছে সাধারণ বা কমন উপাদান নিয়ে। কমন উপাদান দুইটার মধ্যে কমন যদি না থাকে তাহলে ফাঁকা সেট হবে। দেখো একটু তাকালে তাহলে বুঝবা নিচে, যেমন দেখো আমাদের এ একটা সেট আছে 1 2 3, বি একটা সেট আছে 2 4 5, তাহলে এই যে কমন উপাদান এটাকে বলে ইন্টারসেকশন, বা এই চিহ্নটাকে বলা হয় কি ইন্টারসেকশন। এটা জাস্ট ওই যে অর্ধচন্দ্রের এটাকে উল্টে দিলে যেরকম হয়, এই উপরে যেটা আছে যেটা অর্ধচন্দ্রের মতো, এটাকে অনেকে কাপ বলে, করে যে কাপ, সিইউপি কাপ, আমরা যে কাপে চা খাই ওই কাপ হিসেবে করে। আর এটাকে বলে ক্যাপ, টুপির মতো, ঠিক আছে? সেতো সেট হচ্ছে টুপির মতো দেখতে, এই জন্য এটাকে ক্যাপও বলে, আর এটাকে বলে কাপ। যে যেভাবে করে মনে রাখো সমস্যা নেই। দেখো কিন্তু তুমি ফর্মালি টুপি কোথাও আর কাপ। তুমি যদি ফর্মালি কোথাও বলতে যাও তাহলে কিন্তু তোমার এখানে বোঝানোর জন্য তুমি কাপ কাপ যাই বলো না কেন, এটাকে ইন্টারসেকশনই বলতে হবে, যে এ ইন্টারসেকশন বি, মানে এ এবং বি এর ভিতরে ইন্টারসেক্ট মানে কি, ছেদ করা, মানে দুইটার ভিতরে যার দ্বারা কমন জিনিস আছে ছেদোছেদ। তাহলে এই কাপের মতো, এই ক্যাপের মতো যেটা দেখতে, ঠিক আছে? যেমন একটা জিনিস মনে রাখবা, আমি প্রসঙ্গক্রমে বিভিন্ন উদাহরণ দেই। যেমন দেখো এক কাপে বিভিন্ন রকমের সব ধরনের মানুষই কিন্তু চা খাইতে পারে, কিন্তু একটা ক্যাপ সব মানুষ পড়তে পারে না, কারণ এটা নির্ভর করে তার মাথার সাইজের উপরে, ঠিক আছে? এর মানে কমন কিছু মানুষ কিন্তু ক্যাপ পড়তে পারে, মানে সেদো সেট মানে ক্যাপের মতো যেটা দেখতে, এর মানে কমন কিছু জিনিস থাকবে। আর একটা একটা যে কাপ যদি হয় সেটা বাচ্চা মানুষও চা খাইতে পারবে, বড় মানুষও চা খাইতে পারবে, যে কোনো মানুষ কি করতে পারবে, কাপের ভিতরে সবাই চা খাইতে পারবে, ঠিক আছে? এক কাপে কিন্তু সবাই ওই কাপটা ব্যবহার করে চা খাইতে পারে। এর মানে মনে রাখবা কাপের মতো যেটা দেখতে সেখানে সবাই থাকবে, আর ক্যাপের মতো যেটা দেখতে সেখানে কতগুলো নির্দিষ্ট মানুষ যাদের মাথার সাইজ ওই একই রকম ক্যাপের সাইজের মতো, তাহলে ওই একমাত্র তারাই ওই জিনিসটা কি করতে পারবে, পড়তে পারবে। এই জন্য মনে রাখবা যে ক্যাপ মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ কি করতে পারবে, ওই জিনিসটা পড়তে পারবে। তাহলে দেখো ওই যে সেট গঠন পদ্ধতিতে যদি আমি এ আর বি সেটের ভিতরে কমন সেট গুলি নেই, তাহলে এটাকে এবং দ্বারা প্রকাশ করে, ইন্টারসেক্টকে বলা হয় এবং, ঠিক আছে? যেমন ইসের আমি যদি লিখি এ সমান সমান এত, বি সমান সমান এত, এ ইন্টারসেকশন বি, তাহলে দেখো এই এর উপাদানগুলি আমি লিখলাম, বি এর উপাদানগুলি আমি লিখলাম ডান পাশে, এর উপাদানগুলি এখানে লিখলাম, বি এর উপাদানগুলি ডান পাশে লিখলাম। এখন এ আর বি এর ভিতরে যেহেতু ইন্টারসেক্ট মানে কমন জিনিসগুলি নিতে হবে। দেখো দুইটার ভিতরে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তখন আমরা 2 লিখবো। আর যদি বলো যে স্যার দুইটার ভিতরে যদি কমন না থাকে
তখন সেখানে আমরা লিখবো ফাঁকা সেট, এরকম শুধু সেকেন্ড ব্র্যাকেট লিখে দেব, অথবা আমরা এই যে কোনো একটা লিখতে পারবো, হয়তো এটা লিখবো অথবা এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রেখে দেবো, মানে কেউই কমন নাই। তাহলে মনে রাখবা কাপা এবং ক্যাপের ভিতরের জিনিসগুলি ক্লিয়ার কিনা সবাই বলো দেখি। কাপ এবং ক্যাপ নিয়ে এলোমেলো হবে না তো? সবাই কি বুঝতে পারছে এটা? স্যার আরেকবার বুঝালে ভালো হয়। মানে কাপের মতো যেটা দেখতে সেটা হচ্ছে ইউনিয়ন, মানে কাপ দ্বারা আমি বুঝাচ্ছি যে একটা, মনে করো কাপে যে কোনো ধরনের মানুষ কিন্তু চা খাইতে পারবে, একটা বাচ্চা মানুষ হোক, একটা বড় মানুষ হোক, বুড়া মানুষ হোক, ঠিক আছে, ইয়ং যারা, যে কোনো মানুষ ওই কাপটা ব্যবহার করে সবাই চা খাইতে পারবে। এর মানে এই কাপের মতো দেখতে যেটা থাকবে ইউনিয়ন, এর মধ্যে সবাই হবে। বুড়ো যখন মানুষ। আমি বের করব এ ইউনিয়ন অফ বি, এর মানে এখানে স্যার কথা বলা যায় না। স্যার কথা বোঝা যায় না। এই যে ইন্টারনেট ঠিক আছে। স্যার স্পষ্টভাবেই বোঝা যাইতেছে। না একটু ইন্টারনেট আসলে স্পষ্ট। না, মাঝখানে একটু আমার হ্যাঁ এখানে, স্যার কথা বোঝা যায় না। এখন কি বোঝা যায় কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। মানে এই মাঝখানে একটু আমার এখানেও সংকেত দেখা দিছিল, কারণ ওয়াইফাই কানেকশন একটু হয়, ব্রডব্যান্ডের সমস্যা দেখা দিতেছে, যে ইন্টারনেট একটু প্রবলেম হইতেছে। আচ্ছা দেখো, এই যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আগে দেখো, যে কাপের মতো যেটা দেখতে, কাপ মানে কি, একটা কাপে আমরা সবাই চা খাইতে পারি। এর মানে এই কাপের মতো যেটা দেখতে এখানে সবাই থাকবে, যেমন এ ইউনিয়ন অফ বি, তুমি দুইটার ভিতর যদি ইউনিয়ন করো তাহলে এখানে যারা থাকবে এখানে যারা থাকবে সবাই থাকবে। এখন যদি তুমি লেখো এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি, তাহলে সি এর ভিতরে যারা উপাদান সবাই মিলে একটা সেট গঠন করবে, যাতে কোনো উপাদান, দেখো এখানে এখানে যারা আছে সবাইকে কিন্তু রাখছি। 4 কিন্তু দুইবার আছে, দুইবার থাকলে আর দুইবার লিখবো না, কারণ আমরা আগেই শিখছি গত ক্লাসে যে সেটের উপাদানের পুনরাবৃত্তি নেই, মানে একটা উপাদানকে দুইবার লিখলেও কাউন্ট হবে কিন্তু একবারই, এই জন্য দুইবার লেখার দরকার নেই। ঠিক আছে, এর মানে আমরা 4 একবার লিখলে এখানে হবে। তাইলে হচ্ছে কাপের মতো যেটা দেখতে, এক কাপে যেহেতু অনেকেই চা খাইতে পারে এই জন্য সবাই থাকবে। আর ক্যাপ, ক্যাপ হচ্ছে একটা নির্দিষ্ট আকৃতির, মনে করেন একটা নির্দিষ্ট আকৃতির ক্যাপে নির্দিষ্ট সংখ্যক মানুষ কিন্তু চা খাইতে পারবে, একটা নির্দিষ্ট আকৃতির ক্যাপে নির্দিষ্ট সংখ্যক মানুষ চা খাইতে পারে। এই জন্য আমরা এখানে যখন ক্যাপের মতো থাকবে তখন আমরা মনে রাখবো এখানে অবশ্যই ক্যাপের মতো যখন দেয়া থাকবে তখন কমন জিনিসগুলি হবে। এখন মনে করো আহ, টুপি মনে করো এমন সাইজ কারো মাথায় লাগে না, তখন কি হয়ে যাবে, সেটা ফাঁকা থাকবে, মানে কেউই পড়তে পারবে না। এর মানে মনে রাখবে দুইটার ভিতরে যখন কমন না থাকবে তখন সেটাকে বলা হবে ফাঁকা সেট বা নিঃছেদ সেট। এটার আর একটা নাম আছে নিঃছেদ সেট, মানে দুইটার যদি ছেদ না করে, যেমন দেখো এই যে এখানে এ এবং বি দুইটা এই জায়গাটায় ছেদ করছে, এই যে কালো করা এই এই অংশটাকে বলা হয় ছেদোছেদ। আবার দেখো তিনটা ছেদ যদি হয় এ বি সি তিনটা ছেদ, এটা এই যে মাঝখানের একটু কালো জায়গা আমি যে রেড করে দিলাম মাত্র, দেখো এই জায়গাটাই কিন্তু সে কি করছে, ছেদ করছে। এর মানে এই জায়গাটা হচ্ছে এখানে ছেদোছেদ, এ বি তিনটা সেটের। ঠিক আছে, এরকম তিনটা সেটের ছেদোছেদ থাকতে পারে, বা দুইটা সেট দিয়ে তোমাদের ম্যাক্সিমাম থাকে, তিনটা সেট দিয়েও থাকতে পারে। তাহলে ইউনিয়ন হইলে সবাই হবে, কিন্তু কোন উপাদান একাধিকবার লেখার দরকার হবে না, আমাদের একবার লিখলেই চলবে। আর ইন্টারসেকশন হলে কমন গুলো হবে, দুইটা বা তিনটা সেটের ভিতরে কমন যারা থাকবে সেটা হবে। দেখো এখন দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, মনে করো কেউই কমন নাই, দুইটার ভিতরে কেউই কমন নাই, সাধারণ কোনো উপাদান নেই, যখন কমন উপাদান না থাকবে তখন সেট দুইটিকে বলা হবে নিঃছেদ সেট। সেট দুইটিকে কি বলা হবে, নিঃছেদ সেট, মানে দুইটার ভিতরে কেউই কমন নেই। যেমন দেখো এর ভিতরে আছে 1 2, বি এর ভিতরে আছে 3 4, দেখো যখন ছেদ করবে না তখন কিন্তু আমরা এরকম একটা প্যাটের মধ্যে আরেকটা প্যাটের এরকম ঢুকাই লিখতে পারবো না, এটা কিন্তু তখন ভুল হবে। তখন আমরা দুইটাকে কি লিখবো, আলাদা আলাদা লিখবো, এটা একটা লিখবো সেট, এটা একটা সেট লিখবো, মানে দুইটা সেটকে আমরা আলাদা আলাদা প্রকাশ করতে হবে। আর যখন একটার ভিতরে একটা ঢুকাই লিখবো তখনই যখন দুইটার ভিতরে কমন কিছু থাকবে। যেমন দেখো এই যে একটু আগে এই যে দুইটার ভিতরে কমন ছিল 2, এই জন্য আমরা দুইটা সেটকে একটার প্যাটের ভিতরে একটা ঢুকাই লিখতে পারি। আর এটার মধ্যেও কিন্তু কমন ছিল আমাদের এটা। ঠিক আছে, তাহলে দুইটা সেটের মধ্যে যখন দেখো এ ও বি পরস্পর নিঃছেদ সেট তখনই হবে যখন এই শর্তটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে, এ এবং বি কে ছেদ করলে যখন, এটা হচ্ছে ফাঁকা সেট, এই চিহ্নটা হচ্ছে কি ফাঁকা সেট, যখন এ আর বি কে কমন নেব, তো কমন নিতে গেলে যখন ফাঁকা সেট হবে, মানে কিছুই কমন না থাকবে, তখন এই সেট দুইটাকে বলা হবে নিঃছেদ, মানে ছেদ করে না, এটা নিঃছেদ সেট। তাহলে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে বা কমন উপাদান না থাকে তাহলে তাদের সমন্বয়ে যে সেট গঠন করা হবে সেটাকে বলা হবে নিঃছেদ সেট, মানে এটা ছেদ করে নাই।
ঠিক আছে, একটা হচ্ছে ছেদ্য সেট আর হচ্ছে নিঃছেদ। ঠিক আছে, নিঃছেদ মানে এটা ছেদ করে নাই, আর এটা হচ্ছে ছেদ সেট মানে ছেদ করেছে। ওকে, তাহলে আমরা তিনটা সেট আমাদের চারটা সেট আমাদের মনে রাখা বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা বলতে এই যে এখান থেকে পূরক পূরক সেট, পূরক সেটটা আমরা শিখলাম, সংযোগ সেট, ছেদ সেট আর নিঃছেদ সেট। এই কয়টা সেটের উপরে আমাদের এমসিকিউ গুলি বেশি থাকে। একটু পরে আমি আবার এমসিকিউ গুলি ডিসকাস করতেছি। দেখো, যেমন এর ভিতর আছে 1 to 4 আর বি এর ভিতর আছে দেখো 3 5 6, যেটার ভিতর কিছুই কমন নাই। যখন কমন না থাকবে তখন আমরা এইটা লিখবো, সেকেন্ড ব্র্যাকেট লিখে মাঝখানে খালি অথবা বা দিয়ে এইটা লিখবো। আবার অনেকে ভুল করে দেখো এইভাবে করে লেখে, মানে সেকেন্ড ব্র্যাকেট তো লিখছে আবার এই ফাঁকা সেটও দিছে, এইটা দিছে। দেখো এটা দ্বারা কিন্তু ফাঁকা সেট বুঝায় না, এটা দ্বারা বুঝায় এটার ভিতরে একটা উপাদান আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যাই থাকবে সেটাই উপাদান। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কিছুই না থাকলে তো উপাদান নাই। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি ফাঁকা সেটের এই চিহ্নটা, ওরি চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ওরি, এই ওরি চিহ্নটা যদি তুমি ঢুকায় দাও তাহলে এটাও একটা কি হয়ে যাবে, সেটের উপাদান হয়ে যাবে। তখন এটাকে তুমি ফাঁকা সেট বলতে পারবে না। তাহলে ফাঁকা সেটকে হয়তো এইভাবে লিখবা অথবা এটা দিয়ে লিখবা। তারপরে দেখো আমি কি কি জিনিসগুলো লিখছি, যে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা, স্বাভাবিক সংখ্যা কিন্তু জিরো থাকে না, মনে রাখবা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 এরকম ডট ডট। তারপর আছে দেখো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার ভিতর কারা বিজোড়, 1 3 5 7 9। আবার জোড় সংখ্যা যারা 2 দ্বারা ভাগ যায়, 2 4 6 8 এত। আর দেখো পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট কিন্তু প্লাস মাইনাস সবকিছু হইতে পারে এবং জিরো হইতে পারে। পূর্ণ সংখ্যার সেট বলতে কি, যেমন দেখো 0 +1 -1 +2 -2 +3 -3, এটাকে সুন্দরভাবে যদি কেউ লেখো স্ট্যান্ডার্ড ওয়েতে, তখন এরকম প্রথমে ডট ডট দিবা, দেখো ডট ডট, তারপর লিখলাম -3, তারপরে লিখবো -2, দেখো -3 -2, তারপরে -1, তারপরে এইভাবে লেখাটা স্ট্যান্ডার্ড। এইভাবে করে সাধারণত লেখে 1, তারপরে 0 পরে কমা দিয়ে 1 লিখবা, তারপরে কমা দিয়ে 2, পরে কমা দিয়ে 3। মানে বাম পাশে যে কয়টা লিখলাম সেই কয়টা, এমন না এখানে আমি এই কয়টাই লিখতে হবে তা না। আমি যদি এখানে 4 লিখে এখন পরে ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম, কমা দিয়ে ডট ডট, এর মানে আরো উপাদানগুলি আছে। এর মানে আমাদের এইখানে নেগেটিভের দিকে অসীম মান হবে, পজিটিভের দিকে অসীম হবে। দেখো এখানে সবগুলা সেটই কিন্তু অসীম সেট, এই যে এখানে যে সেটগুলি আছে সবই অসীম সেট। তাহলে আবার মৌলিক সংখ্যার সেট তো সবাই জানো, এই 2 3 5 7 যেগুলি এই 1 এবং ওই ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এক বাদে, একের বড়। আর দেখো এই দুইটা জিনিস সবারই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে। গুণিতক, গুণিতক বলতে নামতা, যখন গুণিতক বলবে তখন তোমাকে কতগুলি শর্ত দিয়ে দিবে। ঠিক আছে, আমরা এমসিকিউ তে সামনে দেখব। দেখো তারপর আছে গুণনীয়ক, গুণনীয়ক বলতে বোঝায় কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। যে গুণনীয়কটা বের করা আমি নিচে দেখাইছি, দেখো 12 এর গুণনীয়ক বের করার জন্য আমরা 1 2 3 4 6 বার এই সংখ্যা দ্বারা 12 এর গুণ ভাগ যায়। এই জন্য 12 এর গুণনীয়ক হচ্ছে এখানে কয়টা, 6টা। মাঝে মাঝে কোশ্চেন এইভাবে আসে যে 12 এর গুণনীয়ক কয়টি, তখন উত্তর লিখবা 6টি। আবার আসে 12 এর গুণনীয়ক কি কি। ঠিক আছে, দেখো গুণনীয়ক খুব দ্রুত বের করার সিস্টেমটা হচ্ছে এরকম, যেমন 24 এর গুণনীয়ক যদি বের করতে চাও তাহলে কি করবা, 24 লিখে প্রথমে লিখবা 1 গুণন 24, মানে যেটা দেয়া থাকবে সেটা লিখবা। তারপরে দেখো একের পরের ডিজিট হচ্ছে 2, দেখো 2 দ্বারা 24 কে ভাগ যায় কিনা আগে দেখতে হবে। 2 দ্বারা 24 কে ভাগ দিলে হয় 12, এর মানে লিখবো 2 গুণন 12। 2 এর পরের ডিজিটটা হচ্ছে 3, দেখো 3 দ্বারা 24 কে ভাগ যায়, 3 8 24। আবার 3 এর পরের ডিজিট হচ্ছে 4, 4 দ্বারা 24 কে ভাগ করলে যায় 6 বার, এর মানে লিখলাম 4 গুণন 6। 4 এর পরের ডিজিটটা হচ্ছে 5, দেখো 5 দ্বারা কিন্তু 24 কে ভাগ করা যায় না, এই জন্য নিচে লিখি নাই। 5 এর পরের ডিজিটটা হচ্ছে 6, দেখো 6 অলরেডি ডান পাশে লিখে ফেলছি। যখন আমরা এই দিক থেকে বাম পাশে লিখতে লিখতে যাব, যখন দেখবো ডান পাশেটা পেয়ে গেছি তখন আর লিখবো না। এর মানে 1 2 3 4 6 8 12 24 এগুলি। যেমন দেখো 20 এর গুণনীয়ক যদি একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো তাহলে যে কোনো কিছুর গুণনীয়ক হলে 1 গুণন ওই সংখ্যাটা লিখবো। একের পরের ডিজিট হচ্ছে 2, 2 দ্বারা দেখো 20 কে ভাগ করা যায় যায়, তাহলে 2 দ্বারা ভাগ দিলে হবে 10, তাহলে 2 গুণন 10। তাহলে 2 এর পরের ডিজিট হচ্ছে 3, 3 দ্বারা দেখো 20 কে ভাগ করা যায় না, এই জন্য লিখি না এখানে 3। 3 এর পরের ডিজিট হচ্ছে 4, 4 দ্বারা ভাগ দিলে হয় 5, 4 5 20। এর মানে দেখো আমরা 4 এর পরের ডিজিট 5, 5 অলরেডি আমরা পেয়ে গেছি ডান পাশে। এর মানে উত্তর হবে 1 2 4 5 10 20। ঠিক আছে,
আবার দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন হয় 20-এর মৌলিক গুণনীয়ক। দেখো এই গুণনীয়ক বের করতে না বলে মাঝে মাঝে বলে দেয় মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক, দেখো মৌলিক গুণনীয়ক বের করার জন্য আমরা কি করব, এগুলার ভিতরে মৌলিক সংখ্যা খুঁজে বের করব। তাহলে আমরা আগেই জানি 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এখানে 2 কিন্তু মৌলিক সংখ্যা, এর মানে 2 টিক দেব। স্যার বন্ধ হয়ে গেলে কি আবার ঢুকবো? হ্যাঁ বন্ধ হয়ে গেলে আবার ঢুকো, এখনো 7 মিনিট আছে। দেখো তারপরে 4 কিন্তু মৌলিক সংখ্যা না, বাদ 5 কিন্তু মৌলিক সংখ্যা, এই জন্য আমরা 5 লিখতে পারি। এর মানে তোমাকে যদি বলে 20-এর মৌলিক গুণনীয়ক কারা কারা, তখন উত্তর হবে 2 এবং 5। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মৌলিক গুণনীয়ক, যে কোনো কিছুর মৌলিক গুণনীয়ক বের করার জন্য। আগে যাওয়ার দরকার নেই, এখানে থাকো, যখন এই বন্ধ হয়ে যাবে আমি বলবো, ঠিক আছে? তাহলে যদি কখনো তোমাকে মৌলিক গুণনীয়ক বের করতে বলে, তাহলে আগে গুণনীয়ক গুলো বের করবা, দেখবা তার ভিতরে কারা কারা মৌলিক সংখ্যা আছে, তারাই হবে উত্তর। যেমন দেখো নিচে আমি দিয়েছি, যেমন 12-এর মৌলিক গুণনীয়ক, তাহলে 12-এর গুণনীয়ক কারা কারা আছে, দেখো 12 মানে 1 into 12, বা 12 কে 2 দ্বারা ভাগ যায় 2 into 6, 12 কে 3 দ্বারা ভাগ যায় 3 into 4। তাহলে এরা 1 2 3 4 6 12 এরা কিন্তু সবাই 12-এর গুণনীয়ক, কিন্তু সবাই তো আর মৌলিক সংখ্যা না। এখানে মৌলিক সংখ্যা আছে 2 এবং 3, এর মানে আমাদের উত্তর হবে 2 এবং 3। ওকে, এখন দেখো যেমন আমাদের এরকম কিছু দিয়ে দিতে পারে, যেমন মৌলিক সংখ্যা, একটু দেখো সবাই, এই 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 প্র্যাকটিস গুলি খুব ইম্পর্টেন্ট, যে মৌলিক সংখ্যা হবে এবং যাদের মৌলিক সংখ্যা নেব, এই যে এরকম দিয়ে দেয় এক্স যেন ওয়াই, অথবা এরকম শর্ত, দেখো দুই ধরনের শর্ত দেওয়া থাকতে পারে, এক্স যেন এক্স বিলংস টু এন, অথবা এক্স যেন ওয়াই দিয়ে এই মৌলিক সংখ্যা। এর মানে আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে, আমরা বাম পাশ থেকে পেয়েছি মৌলিক সংখ্যা নেব, এবং যে যে মৌলিক সংখ্যাকে বর্গ করলে 25-এর ছোট হবে তাদেরকে রাখতে হবে এই সেটের ভিতরে। দেখো শর্তটা এমন ভাবে দিয়েছে, ভালো করে একটু পড়ো তাইলে বুঝবা, যে মৌলিক সংখ্যা নিতে হবে একটা কন্ডিশন, আর একটা হচ্ছে যাকে এই ওয়াই গুলি হবে মৌলিক সংখ্যা। আবার ওয়াই কে বর্গ করলে কি হবে, মানে মৌলিক সংখ্যাটাকে বর্গ করলে 25-এর ছোট হইতে হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা কাদের কাদের চিনি, 2, তারপরে দেখো 3, তারপরে জানি 5, তারপরে জানি 7, এগুলো দিয়ে আমরা একটু টেস্ট করে দেখি। দেখো দেখো 2 কে বর্গ করলে কত হয়, 4, 2 কে বর্গ করলে 4, 4 কিন্তু 25-এর ছোট, এর মানে 2 কে নেওয়া যাবে। আবার দেখো 3, 3 ও মৌলিক সংখ্যা, 3 কে বর্গ করলে হয় 3 3 9, 9 ও কিন্তু 25-এর ছোট, এর মানে 3 ও নেওয়া যাবে। আবার দেখো 3 এর পরে আছে মৌলিক সংখ্যা 5, 5 কে বর্গ করলে কত হয়ে যায় 25, 25 কিন্তু 25-এর ছোট না, 25 হচ্ছে 25-এর সমান। যদি তোমার এই জায়গায় এরকম একটা দাগ দেওয়া থাকতো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এরকম একটা দাগ দেওয়া থাকে, তখন কিন্তু আমরা 5 নিতে পারবো, তখন বোঝায় 25-এর সমান হবে অথবা ছোট হবে। এই ওয়াই এর কে স্কয়ার করলে 25-এর সমান হইতে হবে অথবা ছোট হইতে হবে, এই দাগটা দ্বারা বোঝায় সমান। তাহলে আমাদের যেহেতু সমান চিহ্ন দেয়া নাই, এর মানে এখানে উত্তর হবে 2 এবং 3। দেখো আমি যে এখানে এস এর উত্তর লিখে রাখছি কোথায়, ও এস এর উত্তর এখানে লিখে রাখিনি, এর মানে এস এর উত্তর হবে আমাদের এটা সমান সমান আমি লিখতে পারি, উত্তর হবে 2, 3। তাহলে আমরা একটার উত্তর পেয়ে গেলাম। তারপরে দেখো আমাদের ইউ এর মান কি বলছে, স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং 7-এর সমান, এই যে নিচের দাগটা দ্বারা বোঝায় সমান অথবা ছোট। দেখো স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে, 1 থেকে, 1 3 1 2 3 4 5 6, তাহলে 7-এর সমান যেহেতু বলছে, তাহলে উত্তর হবে 1 2 3 4 5 6 7, এগুলি হবে উত্তর। তারপর দেখো এই এ বলছে কি, এই যে এখানে এন মানে স্বাভাবিক সংখ্যা, আর বলছে 1-এর বড় 7-এর ছোট, তাহলে 1-এর বড় 7-এর ছোট হিসেবে আমরা, আবার নেটের সমস্যা দিতেছি, একটু 1 মিনিট ওয়েট করি। দেখো আমাদের বলছে 1-এর বড় হবে আর 7-এর ছোট হবে, তাহলে 1-এর বড় কারা কারা আছে, 2 3 4 5 6, 7-এর যেহেতু ছোট তাহলে 7 আর লেখা যাবে না। আশা করি বিষয়গুলি বুঝতে পারছো। 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক কারা কারা, মানে 6-কে কাদের দ্বারা ভাগ যায়, তাহলে 6-কে ভাগ যায় কত কত দ্বারা, 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 6 দ্বারা যায়, এর মানে 1 2 3 6 হচ্ছে গুণনীয়ক, এটা হবে 1 2 3 6। আবার দেখো সি সমান সমান দেওয়া আছে 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক বলতে বোঝাচ্ছে নামতা, 3-এর নামতা কারা কি কি, দেখো 3
তারপর আছে 6, 3 এর গুণিতকগুলি হচ্ছে 3, তারপরে 6, তারপর আছে 9, ঠিক আছে, তারপর আছে 12, এই সংখ্যাগুলো। তাহলে 3, 6, 9, 12 এই সংখ্যাগুলোর ভিতরে দেখো আবার আমাদের গুণিতক দিলে তোমাদের বলছে আরেকটা শর্ত দেয়া থাকবে, এই যে 6 দেখো 6 সমান অথবা ছোট, এখানে একটা এবং কথা লেখা থাকবে, এখানে কমা বা এবং, এখানে যে কোনো কিছু লেখা থাকতে পারে বা এখানে একটা কমা দিয়ে শর্তটা দিয়ে দিতে পারে। তাহলে 3 গুণিতক এবং কি 6 সমান অথবা ছোট, তাহলে 6 সমান অথবা ছোট যদি আমি বলি তাহলে কারা কারা হবে 3 এবং 6, তাহলে এই গুণিতকের শর্তে উত্তর হবে 3 এবং 6। তারপর দেখো পি কিউ আর এর ভিতরে কাদের কাদের দিছে, এই যে 1 বড় 10 সমান অথবা ছোট, এই যে শর্তগুলি তো সবাই বুঝতে পারতেছো যে 1 বড় 10 সমান অথবা ছোট, আবার জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই তোমরা প্র্যাকটিস করো, আমি আর নেক্সটে যাব না। নেক্সটের তোমরা বোর্ডের এমসিকিউ গুলি প্র্যাকটিস করো, ঠিক আছে। বোর্ডের এমসিকিউ গুলি প্র্যাকটিসের পরে যার যেটা প্রবলেম হবে নিয়ে আসলে আমি এটা সলভ করে দেবো, এটা পরবর্তী সেশনে আর জয়েন করার দরকার নেই। দেখো এখানে বলছে এক্স জোড় সংখ্যা, জোড় মানে কি 2, 4, 6 আর 10, কিন্তু বলছে 8 সমান অথবা ছোট, দুইটা শর্ত 8 সমান অথবা ছোট, এর মানে 8 সমান অথবা ছোট বলতে এখানে বুঝাইছে যে আমরা 2, 4, 6, 8 সমান চিহ্ন দেয়া থাকলেও এই সংখ্যাটাও নিতে পারবা যদি শর্ত মানে। এখানে যদি আবার দেখো 7 দেয়া থাকতো কোনো কারণে, সাপোজ মনে করো 7 দেয়া আছে, 7 তো আর বিজোড় সংখ্যা, 7 তো আর জোড় না, এই জন্য তখন আমরা লিখবো 2, 4, 6, আবার 7 লিখো না, কারণ 7 তো আর জোড় মেনটেন করে না। এর জন্য যেটা দিবে সেটা এই বাম পাশের শর্ত মানতে হবে, এই শর্ত যদি মানে তাহলে উত্তরটা হবে। ওকে, দেখো তারপর 3 গুণিতক 9 ছোট, তাহলে 3, 6, 3 এবং 6। তারপর দেখো এই তিনটা জিনিস আমি একটু দ্রুত দেখাই দেই শেষ হয়ে যাওয়ার আগে। পি এ ইউনিয়ন অফ বি, সরি এখানে পি আর কিউ হবে, পি এবং কিউ। তাহলে দেখো এই পি এর উপাদান 0, 1, 2 লিখলাম, আর -1, 0, 1 এটা লিখলাম, তাহলে ইউনিয়ন মানে সবাই হবে। এর মানে দেখো দুইটার ভিতরে 1 দুইবার আছে, তারপরে একবার লিখবো, তাহলে -1, 0, 1, 2 সিরিয়াল করে লিখলেও চলবে, না লিখলেও চলবে, তবে অপশনগুলো যেহেতু সিরিয়াল করে দেওয়া থাকে এই জন্য সিরিয়াল করেই লেখার চেষ্টা করবা। আবার দেখো এ আর বি এর ভিতরে ইউনিয়ন যখন করব তখন কিন্তু সবাই হবে, এর মানে 1, 3, 5, তবে এই ফাঁকা সেটকে কিন্তু সেকেন্ড প্যাকেটের ভিতর লেখা যাবে না, এটাও অপশনে মাঝে মাঝে দিয়ে দেয় স্টুডেন্টরা ভুল করে, এটা কিন্তু এটার উত্তর না। এ ইউনিয়ন অফ বি বললে আমরা এর উপাদানগুলিও নেব, বি এর উপাদান তো ফাঁকা সেট কিছুই নাই, এর মানে এরা আর নেওয়ার দরকার নাই, আমরা এর উপাদানগুলি লিখলেই হয়ে যাবে। তবে এটার উত্তর মাঝে মাঝে এইটা না দিয়ে মাঝে মাঝে অপশনে দেয়া থাকে এ,